সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শতকরা সংযুতি এবং আণবিক ভর থেকে কিভাবে একটি যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রাসঙ্গিকভাবে দুটি শব্দ আমাদের সামনে চলে এসেছে, এক হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত এবং আণবিক সংকেত বিষয়টি বলার আগে আমরা শতকরা সংযুতি ইতিমধ্যে তোমাদেরকে পড়িয়েছি আমাদের গত দিনের ক্লাসে। যারা গত দিনের ক্লাসটি দেখেছ তাদের জন্য আজকের ক্লাসটি একটু হলেও বুঝতে সুবিধা হবে। আমরা এখন আণবিক সংকেত নিয়ে কথা বলি। যেই সংকেতের মাধ্যমে কোনো একটি যৌগের কতগুলো পরমাণু কি অনুপাতে আছে এবং ওই যৌগটি কি দিয়ে গঠিত তার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়, সেটি হলো ওই যৌগটির আণবিক সংকেত। অপরদিকে যেই সংকেতটি কোনো যৌগে উপস্থিত পরমাণু সমূহের শুধুমাত্র অনুপাত প্রকাশ করে, তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। উদাহরণের মাধ্যমে প্রকাশ করলে জিনিসটি খুবই পরিষ্কার হয়ে যাবে। আমরা দুটি উদাহরণে চলে যাই। এখানে আমরা আণবিক সংকেত এবং স্থূল সংকেত লিখলাম। C2H2 একটি যৌগ, আমরা জানি এই যৌগটির নাম হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের স্থূল সংকেত হলো CH। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এই অনুপাতে রয়েছে। অপরদিকে C6H6 এই যৌগে হাইড্রোজেন এবং কার্বন এই অনুপাতে রয়েছে। সুতরাং এদেরকেও এইভাবে লেখা যাবে। আমরা পানির অণুকে লিখতে পারি। পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 আছে। এটিকে আর সংযুক্ত আকারে প্রকাশ করা যায় না, তাই পানির আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই রকম হয়। এরকম আরো অনেক যৌগ আছে, যেমন HCl। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পর 2:1 এই অনুপাতে আছে, তাই এটাকে এভাবেই লিখতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে ভিন্ন ভিন্ন যৌগের আণবিক সংকেত সবসময় ভিন্ন হবে, কিন্তু তাদের স্থূল সংকেত কখনো কখনো এক হয়ে যেতেও পারে। স্পষ্টত বোঝা যাচ্ছে যদি দুটি যৌগ পরস্পরের সমাণু না হয়, সমাণু বলতে বোঝানো হচ্ছে যদি দুটি যৌগের গাঠনিক সংকেত আলাদা কিন্তু পরমাণু সংখ্যা সমান হয়ে যায়, তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। এমন যৌগ ছাড়া দুটি যৌগের আণবিক সংকেত এক হলেও তাদের আণবিক সংকেত এক হয়ে গেলেও তাদের স্থূল সংকেত কখনো কখনো এক হয়ে যেতে পারে, কিন্তু তাদের আণবিক সংকেত কখনোই এক হবে না। দুটি যৌগের আণবিক সংকেত সবসময় ভিন্নই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা আমাদের যে আলোচনার বিষয়, যে কোনো যৌগের শতকরা সংযুতি থেকে এবং এর আণবিক ভর থেকে কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা যায়, আমরা সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা একটি উদাহরণের মাধ্যমে এই আলোচনাটি ব্যাখ্যা করব। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি উদাহরণ, একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটিতে বলা আছে 43 আণবিক ভর বিশিষ্ট একটি যৌগে নাইট্রোজেন ও হাইড্রোজেনের শতকরা সংযুতি যথাক্রমে 97.67% ও 2.33%। উক্ত যৌগটির স্থূল ও আণবিক সংকেত নির্ণয় করো। আমরা শুরুতে প্রত্যেকটি মৌলের নিজ নিজ শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। অর্থাৎ আমরা লিখব নাইট্রোজেন এর ক্ষেত্রে নাইট্রোজেন দেয়া আছে 97.67%,
আর নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, অপরদিকে হাইড্রোজেন এর ক্ষেত্রে 2.33% দেয়া আছে। এটিকে তার পারমাণবিক সংখ্যা 1 দিয়ে ভাগ করব, এর ফলে ফলাফল এখানে 2.33 এমন একটি মান আসবে এবং এখানে মানটি 6.99 এমন একটি মান আসবে। এবার প্রাপ্ত যে দুটি মান আমরা পেলাম, এই মান দুটির মধ্যে যে মানটি সবচেয়ে ছোট, সেই ছোট মানটিকে দিয়ে আমরা উভয় মানকেই ভাগ করে দিব। অর্থাৎ আবার নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো 6.99 ডিভাইড বাই 2.33 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 2.33 ডিভাইডেড বাই 2.33, অর্থাৎ এখানে 1 আসবে এবং এখানে 3 আসলো। অর্থাৎ উক্ত যৌগটিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত হলো 3:1। অতএব যৌগটির স্থূল সংকেত N3H। আমরা মনে করি যৌগটির আণবিক সংকেত, N3H। আমরা একটা N দিয়ে দিলাম, কারণ আমরা যেহেতু জানি না যে কত N এর মান, তাই আমাদের যেহেতু আমরা বের করে ফেলেছি যৌগটির স্থূল সংকেত N3H, এবং তাই আমরা মনে করে নিলাম যে যৌগটির আণবিক সংকেত N3HN। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন মতে এটি যদি আণবিক সংকেত হয়, তাহলে এটির ভর নিশ্চয়ই প্রদত্ত 43 এর সমান হবে। যদি এটি যৌগটির প্রকৃত আণবিক সংকেত হয়ে থাকে, তাহলে এটির ভরই 43 হবে। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে, বা যে কোনো ভাষায় ব্যবহার করতে পারি আমরা, N3H N equal to 43। আমরা একটু এখানে ভিতরে ক্যালকুলেশন করে নেই। নাইট্রোজেন আছে 3টি প্লাস হাইড্রোজেন আছে 1টি আর বাইরে N সমান 43। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই হিসাব 3 × 4 = 42 আর এখানে 43, সোজা কথা 43 N সমান 43 হয়ে যাচ্ছে। অর্থাৎ N এর মান 1 এসেছে। N এর মান 1 আসার মানে হলো যে আমাদের N এর মান 1 আসার মানে হলো যে এখানে আমরা N এর মান 1 বসিয়ে দিব। অর্থাৎ আমাদের যৌগটির আণবিক সংকেত দাঁড়াবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে জায়গা অভাবে আমরা লিখতে পারছি না, আমরা এখানে একটু লিখে দেখাই। যৌগটির আণবিক সংকেত হবে N3H, বাইরে 1 আছে, 1 থাকার মানে এই জিনিসটা শেষ পর্যন্ত N3H হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কাছে এই যৌগটির সাথে কোনো পরিচয় আছে কিনা আমি বলতে পারছি না। এই যৌগটির নাম হলো হাইড্রোজোয়িক অ্যাসিড। হাইড্রোজোয়িক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড এবং এই যৌগটি গাঠনিক সংকেত কিছুটা ভিন্নতা রয়েছে। পরবর্তীতে কোনো একটি ক্লাসে আমি N3H অর্থাৎ হাইড্রোজোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত তোমাদেরকে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের উদাহরণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রশ্নটি বোর্ডে খেয়াল করি। প্রশ্নটি 62 আণবিক ভর বিশিষ্ট একটি জৈব যৌগে
হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে 9.86% ও 51.61%। যৌগটির স্থূল ও আণবিক সংকেত নির্ণয় করো। প্রবলেমটি সলভ করার আগে আমাদের একটি জিনিস ভালো করে খেয়াল করতে হবে। আমাদের এখানে একটি জিনিস স্পষ্টত বলে দেওয়া আছে, আণবিক ভর বিশিষ্ট একটি জৈব যৌগ। প্রিয় বন্ধুরা, জৈব যৌগে কার্বনের উপস্থিতি থাকতেই হবে। এখানে কার্বনের কথা যেহেতু বলে নেই, তার মানে জিনিসটি হাইড করা আছে। খেয়াল করে দেখো, অক্সিজেন আছে 51.61% এবং হাইড্রোজেন আছে 9.68%। তাহলে বাকি অংশটি আছে কার্বন। সুতরাং আমরা শুরুতে কার্বনের পরিমাণটি বের করে নিব। আমরা লিখে নেই কার্বনের শতকরা সংযুতি। এটা বের করার জন্য আমরা কি করব, 100 থেকে 9.68 প্লাস 51.61 এটা আমরা বের করব। এবং শেষ পর্যন্ত আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নেই। এটি হবে কার্বনের শতকরা সংযুতি। আমরা ঠিক আগের সমস্যাটিতে যেভাবে সমাধান করেছিলাম এখন অনুরূপভাবে সমাধান করা শুরু করে দিব। প্রথমে আমরা লিখতে পারি কার্বনের ক্ষেত্রে। কার্বনের ক্ষেত্রে কি লিখব, কার্বন দেয়া আছে কত পার্সেন্ট, 38.71%। কার্বনের পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করব। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন দেয়া আছে 51.61%, এটাকে 16 দিয়ে ভাগ করব। হাইড্রোজেন এর ক্ষেত্রে হাইড্রোজেন দেয়া আছে 9.68%, এটাকে আমরা 1 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা যে মানগুলো পাবো, আমরা একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিই। এমন তিনটি মান আমরা পেলাম। আমরা আমাদের আগের সমস্যাতেও দেখেছিলাম যে মানগুলো বের হয় এদের মধ্যে যেটি সবচেয়ে ছোট সেই ছোট মানটিকে দিয়ে, এখানে এই দুটি মান ছোট আছে, এর যে কোনো একটিকে দিয়ে আমরা প্রত্যেকটি মানকে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি একটু দেখি, খেয়াল করি। কার্বনের ক্ষেত্রে 3.23 ডিভাইডেড বাই 3.23। অক্সিজেনের ক্ষেত্রে একই কাজ, 3.23 ডিভাইডেড বাই 3.23। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 9.68 ডিভাইডেড বাই 3.23, 1 এবং এখানে মানটি আসবে 3। অর্থাৎ আমাদের যে যৌগটি নির্ণয় করতে হবে সেই যৌগটিতে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পর, কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পর 1:1:3 এই অনুপাতে সংযুক্ত রয়েছে। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত, অর্থাৎ যৌগটির স্থূল সংকেত COH3 এবং আণবিক সংকেত
COH 3 বাইরে একটা N, যেটা আমরা আমাদের আগের সমস্যাতেও করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা পূর্বের ন্যায় লিখব প্রশ্ন মতে আমাদের COH 3N এটি সমান হলো 62। আমরা মানগুলো এখন ভেতরে বসাই। এখানে 12 কার্বন, 16 অক্সিজেন, হাইড্রোজেন আছে 1 গুণন 3, সমান 62। আমরা মানগুলো একটু খেয়াল করি, 12 আর 16 28, তাহলে এখানে একটা n আছে, তাহলে 31n ইকুয়াল টু 62, অর্থাৎ n এর মান 2। অর্থাৎ যে যৌগটি আমাদের নির্ণয় করতে হবে সেই যৌগটির আণবিক সংকেত, আণবিক সংকেত COH 3 বাইরে 2, অর্থাৎ C2O2 H6। এই যৌগটিকেই আমরা যদি একটু ভালো করে সাজিয়ে লিখি তাহলে সংকেতটি গিয়ে দাঁড়াবে, অতএব যৌগটির প্রকৃত সংকেত, এই যৌগটির প্রকৃত সংকেত দাঁড়াবে এমন COCH। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে কার্বন আছে 2টি, এখানেও 2টি আছে, অক্সিজেন আছে 2টি অক্সিজেন, হাইড্রোজেন এখানে 2টি, এখানে একটি, এখানে একটি, 2টি, 2 2 2, তার মানে 6টি। অর্থাৎ যে যৌগটি আমাদের এখানে আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি, এই যৌগটির নাম ইথিলিন গ্লাইকল। এই 1,2 ইথিলিন গ্লাইকল যৌগটি হলো আমাদের উক্ত যৌগটি। এখন আমরা আমাদের পরবর্তী উদাহরণে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, 20 আণবিক ভর বিশিষ্ট একটি যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে 20% এবং 80%। যৌগটির স্থূল ও আণবিক সংকেত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পূর্বের ন্যায় একই পদ্ধতিতে সমাধান করব। আমরা প্রত্যেকটি মৌলের নিজ নিজ শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করব, তারপরে পর্যায়ক্রমে সমাধানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। খেয়াল করি, আমরা লিখি প্রথমে অক্সিজেনের হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখলাম, তারপরে কি লিখব, হাইড্রোজেন আছে 20 ভাগ 1 দিয়ে ভাগ করলাম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সমান 20। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে 80 দেয়া আছে, 16 দিয়ে ভাগ করব, পারমাণবিক সংখ্যা 5 আসলো। এখন এই যে মান দুটি আসছে, এই দুটোর মধ্যে যেটি সবচেয়ে ছোট, সেই ছোট মানটিকে দিয়েই আমরা প্রত্যেকটিকে ভাগ করি। সব ক্ষেত্রে আমরা একই কাজটি করে আসছি। তাহলে এই 5 দিয়ে আমরা এই 20 ভাগ 5 এবং 5 ভাগ 5 সমান 1 সমান 4। অর্থাৎ যে যৌগটিকে নির্ণয় করতে বলা হয়েছে সেই যৌগটিতে হাইড্রোজেন এবং অক্সিজেন 4:1 এই অনুপাতে রয়েছে। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত H4O। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে দেয়া আছে যৌগটির আণবিক ভর 20। আমরা মনে করি যৌগটির আণবিক সংকেত H4ON। অর্থাৎ প্রশ্ন মতে H4ON = 20। অর্থাৎ
1 into 4 plus 16 equal to 20, তার মানে 20n equal to 20, অতএব n equal to 1। অর্থাৎ যৌগটির প্রকৃত অতএব যৌগটির আণবিক সংকেত H4O H4O। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমন কোনো যৌগ আসলে সম্ভব নয়। আমরা এই যৌগটিকে একটু ভেঙে দেখাই। আমরা যদি এই যৌগটিকে H2O এভাবে দেখাতে পারি নিশ্চয়ই। আমরা একটা জিনিস জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে। এক হাইড্রোজেন বা প্রোটিয়াম, দুই ডিউটেরিয়াম এবং তিন হলো ট্রিটিয়াম। আমরা জানি ডিউটেরিয়ামের আণবিক ভর 2, ডিউটেরিয়ামের পারমাণবিক ভর 2 এবং আণবিক ভর 4। আমরা ভালো করে খেয়াল করব, যেহেতু ডিউটেরিয়ামের পারমাণবিক ভর হাইড্রোজেনের দ্বিগুণ, অর্থাৎ যেহেতু হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, ডিউটেরিয়ামে একটি নিউট্রন থাকায় ডিউটেরিয়ামের পারমাণবিক ভর 2, তাই আমরা এই জায়গায় H2 এর জায়গায় D লিখতে পারি, আর এই 2D লিখে দিলাম, আর এরকম হলো। তার মানে সংকেতটি এসে দাঁড়ালো D2O। আমরা জানি D2O কিসের, কোন যৌগটির আণবিক সংকেত? আমরা জানি ভারী পানিতে হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মানে আমাদের এইখানে উদ্দীপকে যে প্রশ্নটি উল্লেখ করা আছে সেটি পানিকে নিয়ে কথা বলা হয়নি, এটি ভারী পানিকে নিয়ে কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, রসায়ন একটি অত্যন্ত আনন্দদায়ক মজার একটি বিষয়। যত বেশি পড়া যাবে তত বেশি আনন্দ খুঁজে পাওয়া যাবে এই সাবজেক্টটিতে। আমি তোমাদের নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি। আমার প্রতিটি ক্লাসে তোমরা যদি উপস্থিত থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। যারা ইতিমধ্যে আমার আগের ক্লাসগুলো দেখতে মিস করেছো তারা দেখে নিবে। এজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে তোমরা সহজেই তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো। আমার আজকের ক্লাসটিতে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।